বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি স্বাধীন ভারতের অর্থনৈতিক উদারীকরণ নিয়ে আলোচনা করব। তবে চলো আলোচনাটা শুরু করা যাক। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় সমাজতান্ত্রিক পদক্ষেপ চালু করতে গিয়ে সরকারকে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনুদান নীতি ও ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়। অর্থনৈতিক ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অনেকে লাইসেন্স রাজ বলে উপহাস করতেন। 1970-এর দশকের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই 1977 থেকে 1979 খ্রিস্টাব্দ অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। এগুলির মধ্যে অন্যতম হল পণ্যমূল্য হ্রাস, ক্ষুদ্র শিল্পের প্রসারে উদ্যোগ প্রভৃতি। 1984 খ্রিস্টাব্দে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়ে ভারতের অর্থনীতিতে কিছু সংস্কারের উদ্যোগ নেন, কিন্তু রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত তাকে এই সংস্কার কর্মসূচি থেকে পিছিয়ে আসতে হয়। ইতিমধ্যে 1990 খ্রিস্টাব্দের ইরাক কুয়েত যুদ্ধসহ বেশ কিছু আন্তর্জাতিক ঘটনা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকেই কম বেশি আঘাত করে। ইরাক কুয়েত যুদ্ধের ফলে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। প্রসঙ্গত 1990-এর দশকের শুরুতে নরসিমহা রাও সরকার আন্তর্জাতিক অর্থ সংস্থা ও বিশ্ব ব্যাংকের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল। 1990 থেকে 1991 সালে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $600 কোটি। এই আঘাতে বোধহয় সবচেয়ে বেশি সংকটজনক অবস্থার সম্মুখীন হয় ভারতের অর্থনীতি। এবার উদারীকরণের কর্মসূচি। 1990-এর দশকে কংগ্রেস সরকার ক্ষমতাসীন থাকাকালে ভারতের অর্থনীতি প্রবল সংকটের সম্মুখীন হয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। ভারতের অর্থনীতির এই সংকটকালে প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও, যার শাসনকাল ছিল 1991 থেকে 1996 খ্রিস্টাব্দ, এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ 1991 খ্রিস্টাব্দে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে আমূল সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। পরবর্তীকালে ডক্টর মনমোহন সিংহ ভারতের প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রীর শাসনকাল ছিল 2004 খ্রিস্টাব্দ থেকে মে 2014 খ্রিস্টাব্দ। সেই সময় প্রধানমন্ত্রী হিসাবেও এই সংস্কার কর্মসূচি তিনি চালিয়ে যান। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যেমন শুল্ক এবং সুদের হার হ্রাস করা হয়, বিভিন্ন একচেটিয়া সরকারি অর্থনৈতিক কাজকর্মের অবসান ঘটানো হয়, ভারতীয় অর্থনীতিতে সরাসরি আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগের বাজারকে খুলে দেওয়া হয়, অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করা হয় এবং বৃহৎ ভোগ্যপণ্য শিল্পের লাইসেন্স প্রথার বিলোপ করা হয়, অর্থনীতিতে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেওয়া হয় এবং বহুজাতিক সংস্থাগুলিকে তাদের নিজস্ব ব্র্যান্ডের পণ্য বিক্রির অনুমতি দান করা হয়, কর ব্যবস্থা সংস্কার সাধন করা হয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, আণবিক ও প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্র ব্যতীত অন্যান্য সব উৎপাদনে বিদেশি পুঁজির অবাধ বিনিয়োগের সুযোগ সুবিধা প্রদান করা হয়। ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় এই কর্মসূচি সাধারণভাবে অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিত। এর সাফল্য কী হয়েছিল? 1991 খ্রিস্টাব্দে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করার ফলে দেশের ওপর এর সদর্থক প্রভাব পড়ে। উদারীকরণের ফলে ভারতে মুক্ত বাজার অর্থনীতি গড়ে ওঠে।
2. অর্থনীতিতে উদারীকরণের সুফল উপলব্ধি করা যায় সর্বোচ্চ 9% জিডিপি হার বৃদ্ধিতে। 3. দেশের দারিদ্র্যের হার যথেষ্ট পরিমাণ হ্রাস পায়। 2009 খ্রিস্টাব্দের হিসেব অনুসারে ভারতের প্রায় 30 কোটি মানুষ অতি দারিদ্র অবস্থার কবল থেকে মুক্ত হয়। 4. নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে, সাক্ষরতার হার বৃদ্ধি পায় এবং খাদ্য সুরক্ষা অর্জিত হয়। অবশ্যই এই উদারীকরণের ফলে গ্রামীণ বাসিন্দাদের তুলনায় শহরের বাসিন্দারা বেশি উপকৃত হয়। 5. দ্রুততর অর্থনৈতিক বৃদ্ধির হারে বিশ্বে চীন প্রথম এবং ভারত দ্বিতীয় স্থান অধিকার করে। ম্যাককিনসের মতে ভারতীয় অর্থনীতির প্রধান বাধাগুলো দূর করা সম্ভব হলে চীনের মতো ভারতের অর্থনীতিও বার্ষিক 10% হারে বৃদ্ধি পেতে থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2012 থেকে 2013 আর্থিক বছরে আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব ও অন্যান্য কারণে মার্কিন ডলারের তুলনায় ভারতের টাকার মূল্য অনেকটা হ্রাস পায়। তা সত্ত্বেও বিভিন্ন অর্থনীতিবিদ মনে করেন যে একবিংশ শতকের মধ্যে ভারত বিশ্বের উদীয়মান অর্থনৈতিক মহাশক্তিতে পরিণত হবে এবং বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী